নমস্কার বন্ধুরা, আগের পর্বে আমি দেখিয়েছিলাম বদ্রীনাথ ধাম আর তার সাথে জানিয়েছিলাম বদ্রীনাথ নামের রহস্য, সেই সঙ্গে ব্রহ্মকপাল প্রভৃতির প্রাচীন ইতিহাস। আর এই পর্বে আমি দেখাবো যোশীমঠ থেকে সোনপ্রয়াগ যাত্রা। তাহলে চলুন শুরু করি আজকের যাত্রা আপনাদের সাথে। যোশীমঠ থেকে সোনপ্রয়াগে পৌঁছানোর দুটি রাস্তা রয়েছে। একটি হলো চামুলি, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ হয়ে মেন রোড ধরে সোনপ্রয়াগ পৌঁছানো। আরেকটি রোড রয়েছে যেটি চোপতা ভ্যালি হয়ে সোনপ্রয়াগ পৌঁছানো। কিন্তু এই চোপতা ভ্যালির রাস্তাটা খুবই সরু। আবার এখানে বলে রাখি, এই চোপতা ভ্যালি রোড দিয়ে গেলেই আপনারা কার্তিক স্বামী টেম্পেলের ট্রেকিং পয়েন্ট পাবেন। যারা কার্তিক স্বামী টেম্পেল যান তারা এই চোপতা ভ্যালি দিয়েই যান। আর আমরা কিন্তু মেন রোড দিয়ে গেলাম, কারণ মেন রোড অনেকটাই চওড়া। আমরা যে রাস্তা ধরেছি সেই রাস্তা যোশীমঠ থেকে সোনপ্রয়াগ পর্যন্ত 180 কিলোমিটার। তবে এই পর্বে আপনাদের জন্য আরও একটি বিশেষ চমক থাকছে। এই পর্বে আমি একটি বিশেষ মন্দিরের দর্শন আপনাদেরকে করাবো, যে মন্দিরটি এই সোনপ্রয়াগ যাওয়ার রাস্তাতে সীতাপুর হয়ে 12 কিলোমিটার উপরে অবস্থান করছে এই বিশেষ মন্দিরটি। আর এই বিশেষ মন্দিরটির নামই হলো ত্রিযুগী নারায়ণ মন্দির। আশা করি আপনারা অনেকেই শুনেছেন। এই তার প্রধান ফটক। আর এই যে দেখছেন এই মুহূর্তে স্ক্রিনে, এটা হলো সীতাপুর পার্কিং। তুলনামূলকভাবে সোনপ্রয়াগের থেকে অনেক বড় পার্কিং হচ্ছে সীতাপুরের। চলতে পথে সীতাপুর সোনপ্রয়াগ দুটো পার্কিংয়ে দেখেছি, কোনো পার্কিংয়েই একটা এক্সট্রা গাড়ি রাখার মতো কিন্তু আর জায়গা ছিল না। লোকের যেন বিস্ফোরণ ঘটেছে এখানে। এই ত্রিযুগী নারায়ণ যাওয়ার রাস্তাও কিন্তু খুবই সরু। আর রাস্তার দুধারে যেভাবে গাড়ি পার্কিং করা রয়েছে, একটি গাড়ি ওপর দিক থেকে এসে গেলে সত্যি সাইড দেওয়া খুবই দুষ্কর হয়ে পড়ে। কিন্তু পথের সৌন্দর্য আপনাকে সত্যি মুগ্ধ করে দেয়। চারধাম যাত্রাতে অনেকেই এই বিশেষ মন্দিরগুলো বাদ দিয়ে রাখেন, কারণ সময়ের অভাবে আমাদের অত তাড়া ছিল না। তাই আমরা প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম ত্রিযুগী নারায়ণের দর্শন করব। এরকম আরও অনেক মন্দির আমরা দর্শন করেছি, সেটা তো পরে পরে আপনাদেরকে পর্বেতে দেখাবো। চলেছি ত্রিযুগী নারায়ণের পথে। রাস্তার সৌন্দর্য এতটাই সুন্দর যেটা বর্ণনা করা সম্ভব নয়। কবিরা সাহিত্যিকরা হয়তো পারবেন, আমার পক্ষে সম্ভব না। এখন নিজের চোখে দেখছি চারদিকে ঘরও ঘন বনে ভরা, তার মধ্যে দিয়ে পথ চলেছে ত্রিযুগী নারায়ণের পথে। এক বিশেষ মন্দির, আপনাদের সবটাই দেখাবো। চলতে পথে ড্রাইভার দাদার কাছ থেকে জানতে পারলাম লেপার্ডের দর্শন তো হামেশাই মেলে, সেই সঙ্গে এই রাস্তাতে মাঝে মধ্যে বন্য ভাল্লুকও নেমে আসে। সত্যি শুনেও রোমাঞ্চিত লাগছে। যদি আমাদের চলার পথে একটি নেমে আসে কেমন হবে সেই মুহূর্তটা। যাই হোক, আমাদের যাত্রাপথে তেমন কোনো দর্শন মেলেনি, তবে এই সরু বনের মধ্যে দিয়ে রাস্তা আমাদেরকে খুব আকৃষ্ট করেছে। উত্তরাখণ্ডের প্রবেশদ্বার হরিদ্বার আরেকটি বিশেষ কারণে কিন্তু বিখ্যাত। কি বলুন তো, আপনারা হয়তো জানেন সতী মাতা সতীর বাবার বাড়ি ছিল কনখল, অর্থাৎ সেই দক্ষ রাজার বাড়ি। এই মাতা সতীর সঙ্গে যেমন হরিদ্বার জড়িয়ে রয়েছে, ঠিক তেমনই এই ত্রিযুগী নারায়ণ জড়িয়ে রয়েছে মাতা পার্বতীর সঙ্গে। এই ত্রিযুগী নারায়ণ গ্রামে ত্রিযুগী নারায়ণ মন্দিরে বিয়ে হয়েছিল দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর। আর সেই বিয়ে প্রজাপতি ব্রহ্মা নিজে দিয়েছিলেন, আর সেই বিয়ের সাক্ষী থেকেছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু। এবার বুঝতে পারছেন কেন এটা এত বিশেষ মন্দির। হ্যাঁ, এই মুহূর্তে আমরা পৌঁছেছি
সেই বিখ্যাত মন্দির। এই হচ্ছে সেই ত্রিযুগী নারায়ণ মন্দির। আমরা চলেছি তার বিশেষ দর্শন পেতে। এই সেই স্থান। পুরাণ মতে এখানেই বিবাহ সম্পন্ন হয়েছিল দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর। সেই বিশেষ স্থানে আসতে পেরে আমরা নিজেরা তো বেশ পুলকিত। সত্যি খুব ভালো লাগছে এমন একটি স্থানে আসতে পেরে। আর এই ভালো লাগার পিছনে যদি একটি বিশেষ স্মৃতি জড়িয়ে থাকে তাহলে সেই ভালো লাগাটা দ্বিগুণ হয়ে যায়। আমি ত্রিযুগী নারায়ণ নিয়ে যখন সম্পূর্ণ ভিডিও আনবো সেখানে আমি বলবো এই ভালো লাগাটা কী। ভগবানের বিয়ে সম্পন্ন হয়েছে, তাই সেই স্থানে প্রতিনিয়ত অনেক দম্পতির বিয়ে সম্পন্ন হয়। হ্যাঁ, অনেকেই এই মন্দিরে মাতা দুর্গা ও ভগবান মহাদেবকে সাক্ষী রেখে এবং ভগবান বিষ্ণুকেও সাক্ষী রেখে তাদের বিবাহ জীবন শুরু করে। ভগবান শিব ও মাতা পার্বতীর বিয়ের ধ্বনি এখনো জ্বলছে এই মন্দিরে। এবার আমরা চলে এলাম সোনপ্রয়াগ। এই মুহূর্তে আমরা আছি সোনপ্রয়াগ বাজারের মধ্যে হোটেলের খোঁজ করছি, কারণ রাতে এখানেই থাকতে হবে আর পরের দিন আমরা কেদার বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অনেক তথ্য পাবেন। শুভ সন্ধ্যা বন্ধুরা। ত্রিযুগী নারায়ণ দেখে আমরা এই মুহূর্তে সোনপ্রয়াগে পৌঁছেছি আর এখানে রুমও নিয়েছি। রুমটা দেখাচ্ছি, তার আগে বাজারটা দেখিয়ে দিই ঠিক পজিশনে। এই দেখুন সামনে এগুলো সব লকার রুম রয়েছে, আপনারা আপনাদের জিনিসপত্র এখানে আরামসে রাখতে পারবেন। এখানে লকার রুমের সঙ্গে ডরমিটরিও রয়েছে, যেখানে 200 টাকা মাথা পিছু আপনারা থাকতে পারবেন। লকার রুম আর এই দিকে হোটেল। হোটেল 1500 টাকা থেকে মোটামুটি শুরু। একটা জায়গায় 5-6 জন থাকতে পারবেন, কিন্তু একটু স্ট্যান্ডার্ডই বজায় রাখতে গেলে 2,500 কমে হয় না। আমরাও একটা হোটেল নিয়েছি, আমরা দেখাচ্ছি। হোটেলের রুমটা আগে দেখাই। বিট্টু বিট্টু এই যে দেখুন 4 বেডেড ছেলে। আচ্ছা, এর 4 জনের বেড, কিন্তু আপনারা 6 জন থাকতে পারবেন, আরামসে থাকতে পারবেন। বাথরুমে গিজার রয়েছে। তবে আশ্চর্যের বিষয় কি জানেন, এই দেখুন পাখা চলছে। এটাই আশ্চর্যের বিষয়। সোনপুরাগে এই মুহূর্তে পাখা চালাতে হয়েছে। আর এটা একদম রাস্তার সামনে, মেন রোডের সামনে। আপনারা দেখুন, এই যে দেখুন এই দিকে গৌরীকুণ্ডে যাওয়ার রাস্তা আর এইদিকে নিচে নেমে যাওয়ার রাস্তা। রুমের সামনের ভিউজ আমি আনবো, লকার রুমেও কেমন কি খরচা পড়ছে সবটাই জানাবো। আপাতত রুমটা দেখানোর জন্যই ভিডিওটা করলাম, আবার দেখা। হোটেল ভাটে আমরা ছিলাম। আপনারা যেই হোটেলেই থাকুন না কেন, গ্রাউন্ড ফ্লোরের দাম সবসময় বেশি, যত উপরে যাবেন দাম কম। আর লকার রুমে প্রতি ব্যাগ পিছু আপনাদের 100 টাকা এবং ট্রলি প্রতি 150 টাকা করে চার্জ করা হয় 2 দিনের জন্য। অর্থাৎ যেদিন যাবেন সেদিন এবং যেদিন ফিরবেন সেদিন রাত 12টা পর্যন্ত। আমরা রাতে এখানে খাওয়া দাওয়া করে নিলাম, তবে খাবারের গুণমান অতটাও ভালো ছিল না। অন্যান্য হোটেলে খাওয়া দাওয়া পাইনি, সেইভাবে শেষ হয়ে এসেছিলো, তাই এখানেই খেলাম। 150 টাকা চার্জ পড়লো। দাঁড়ান, ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি। আজকে এই ভিডিওতেই জানিয়ে দিই, এর পরেই সেই বিখ্যাত পর্ব আসবে আমাদের কেদারনাথ ট্রেকিংয়ের ভিডিও। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কেদারনাথ ট্রেকিংয়ে কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, কেমন প্রস্তুতি নেবেন, সব কিছু আমি সেই ভিডিওতেই শেয়ার করব। তাহলে ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিন।